ভোরবেলা নদীর ঘাটে মাছের হাট বসে। সেখানেই বাবাকে সাহায্য করত এক মেয়ে, তার নাম মায়া। গায়ে সাধারণ পোশাক, মুখে মিষ্টি হাসি আর চোখে ছিল বড় বড় স্বপ্ন। মাছ বিক্রি করেই সংসার চলত তাদের। একদিন শহর থেকে এক যুবক এলো, তার নাম আরিয়ান। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে গ্রামের জমি দেখতে এসেছিল। মাছ কিনতে গিয়ে প্রথমবার মায়ার সঙ্গে তার দেখা হয়। মায়ার সরল ব্যবহার আর পরিশ্রম দেখে আরিয়ানের মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। এরপর প্রায় প্রতিদিনই সে মাছের হাটে যেত। কখনো মাছ কিনত, কখনো শুধু গল্প করত। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু তাদের ভালোবাসা সহজ ছিল না। আরিয়ানের পরিবার ছিল ধনী, আর মায়া ছিল গরিব মাছ বিক্রেতার মেয়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর আরিয়ানের পরিবার এই সম্পর্ক মানতে অস্বীকার করল। তারা বলল, একজন মাছ বিক্রেতার মেয়েকে আমাদের পরিবারের বউ হিসেবে কখনোই মেনে নেব না। কষ্টে ভেঙে পড়লেও মায়া আরিয়ানকে বলল, তুমি তোমার পরিবারের বিরুদ্ধে যেও না। যদি সত্যি ভালোবাসো তবে নিজের যোগ্যতা দিয়ে সবাইকে বোঝাও। আরিয়ান শহরে ফিরে গিয়ে নিজের ব্যবসা শুরু করল। অনেক পরিশ্রমের পর সে সফল হল। অন্যদিকে মায়াও থেমে থাকেনি। বাবার ছোট মাছের ব্যবসাকে বড় করে একটি আধুনিক মাছের খামার গড়ে তোলে। গ্রামের অনেক বেকার মানুষের কর্মসংস্থান হয় সেখানে। ৫ বছর পর আবার তাদের দেখা হয়। এবার তারা আর আগের মতো অসহায় ছিল না। দুজনেই নিজেদের পরিশ্রমে প্রতিষ্ঠিত। আরিয়ানের পরিবার যখন দেখল মায়া শুধু একজন মাছ বিক্রেতার মেয়ে নয়, একজন সফল উদ্যোক্তা, তখন তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা নিজেরাই মায়ার বাড়িতে গিয়ে বিয়ে প্রস্তাব দিল। গ্রাম জুড়ে আনন্দের উৎসব বসল। যে মাছের হাটে তাদের প্রথম দেখা হয়েছিল সেখানেই সবাইকে খাওয়ানো হলো। বৃদ্ধ বাবা চোখের জল মুছে বললেন, মানুষের পরিচয় তার পেশায় নয়, তার চরিত্র আর পরিশ্রমে। বিয়ের পর আরিয়ান ও মায়া মিলে গ্রামের গরিব মানুষের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করল, যাতে কেউ দারিদ্র্যের কারণে নিজের স্বপ্ন হারিয়ে না ফেলে। শেষ কথা, সত্যিকারের ভালোবাসা অর্থ বা সামাজিক অবস্থান দেখে হয় না। বিশ্বাস, পরিশ্রম এবং সম্মান, এই তিনটি থাকলে ভালোবাসা একদিন না একদিন অবশ্যই তার গন্তব্য খুঁজে পায়। বিয়ের পর আরিয়ান ও মায়ার জীবন সুখেই চলছিল। গ্রামের মানুষ তাদের উদাহরণ হিসেবে দেখত। মাছের খামার দিন দিন বড় হতে লাগল, আর প্রশিক্ষণ কেন্দ্র থেকেও অনেক যুবক যুবতী কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে শুরু করল। কিন্তু সবার এই সুখ সহ্য হল না। গ্রামেরই এক প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ বহু বছর ধরে মাছের ব্যবসায় একচেটিয়া আধিপত্য করে আসছিল। মায়ার সাফল্যে তার ব্যবসা কমতে শুরু করল। ঈর্ষায় সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক মায়াকে হারাতে হবে। এক গভীর রাতে খামারের কয়েকটি পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হল। সকালে কর্মচারীরা এসে দেখল হাজার হাজার মাছ ভেসে উঠেছে। মুহূর্তেই কোটি টাকার ক্ষতি। খবর শুনে মায়ার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আরিয়ান স্ত্রীর হাত শক্ত করে ধরে বলল, ভেঙে পড়ো না, আমরা শূন্য থেকে শুরু করেছি, আবারও পারব। মায়া চোখের জল মুছে উত্তর দিল, আমাদের হারানো এত সহজ নয়, সত্য একদিন না একদিন বের হয়েই আসবে। তারা পুলিশে অভিযোগ করল। গ্রামের কয়েকজন তরুণ সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করল। ধীরে ধীরে এমন কিছু প্রমাণ মিলল যা সরাসরি রাশেদের লোকদের দিকে ইঙ্গিত করছিল। এদিকে রাশেদ গোপনে আরও বড় একটি পরিকল্পনা করছিল। সে চাইছিল আরিয়ান ও মায়ার পুরো ব্যবসায় নিজের দখলে নিতে। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই গ্রামের মানুষ মায়ার মাছের খামারের সামনে জড়ো হতে শুরু করল। চারদিকে শুধু কান্না আর হতাশার পরিবেশ। বিশাল পুকুর জুড়ে হাজার হাজার মৃত মাছ ভেসে আছে। যে খামার একসময় গ্রামের মানুষের আশা ভরসার প্রতীক ছিল, আজ সেটাই যেন শ্মশানের মতো নিস্তব্ধ। মায়া ধীরে ধীরে পুকুরের পাড়ে হাঁটু গেড়ে বসে একটি মৃত মাছ হাতে তুলে নিল। তার চোখ ভিজে গেল। এই মাছগুলো শুধু ব্যবসার অংশ ছিল না, এগুলোর সঙ্গে জড়িয়ে ছিল শত শত পরিবারের জীবিকা, অনেক স্বপ্ন আর বহু বছরের পরিশ্রম। আরিয়ান তার পাশে এসে দাঁড়াল। মায়া, কাঁদবে না। যারা এটা করেছে তারা চায় আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা হার মানব না। মায়া চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলল,
আমি প্রতিশোধ চাই না, আমি শুধু সত্যটা সামনে আনতে চাই। ঠিক তখনই পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলল। তদন্ত কর্মকর্তা পুকুরের পানি, মৃত মাছ এবং আশপাশের মাটির নমুনা সংগ্রহ করলেন। তিনি বললেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিষ মেশানো হয়েছে। রিপোর্ট এলেই সব পরিষ্কার হবে। এদিকে গ্রামের মানুষ একে একে মায়ার পাশে এসে দাঁড়াতে লাগল। এক বৃদ্ধ জেলে বললেন, মা, তোমার জন্যই তো আমাদের ঘরে আজ ভাত রান্না হয়। আমরা তোমাকে একা ছেড়ে যাব না। এই কথায় উপস্থিত সবার চোখে জল এসে গেল। সন্ধ্যার দিকে আরিয়ান অফিসে বসে হিসাবপত্র দেখছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে কোনো সাধারণ ব্যবসায়ী হয়তো দেউলিয়া হয়ে যেত। কিন্তু সে জানত ভয় পেলে চলবে না। হঠাৎ খামারের নিরাপত্তারক্ষী ছুটে এসে বলল, স্যার, সিসিটিভির একটা হার্ড ডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। মানে, কে নিয়ে গেল? জানি না স্যার। গত রাতে ছিল, সকালেই আর নেই। মায়া সব শুনে বুঝে গেল বিষয়টা আরও গভীর। শুধু বিয়ে ঢেলে ক্ষতি করাই নয়, অপরাধের প্রমাণও মুছে ফেলার চেষ্টা হয়েছে। সেই রাতেই তারা খামারের সব কর্মচারীকে নিয়ে জরুরি বৈঠক করল। আজ থেকে আমাদের কেউ ভয় পাবে না। যারা সৎভাবে কাজ করবে তাদের পাশে আমি সবসময় থাকব। সবাই একসঙ্গে বলল, আমরা আপনার সঙ্গে আছি। ঠিক সেই সময় দূরে অন্ধকারে দাঁড়িয়ে একজন তাদের সব কথা শুনছিলে। তার মুখ দেখা যাচ্ছিল না। সে মোবাইল বের করে কাউকে ফোন করল। স্যার, ওরা এখনো হাল ছাড়েনি। ও পাশ থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, তাহলে এবার এমন আঘাত করো যাতে তারা আর কখনো উঠে দাঁড়াতে না পারে। লোকটি ফোন কেটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এদিকে পরদিন সকালে তদন্তকারী কর্মকর্তা আরিয়ানকে জানালেন, আমরা একটি গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। ঘটনাস্থলের কাছ থেকে একটি বিশেষ ধরনের জুতার ছাপ পাওয়া গেছে। এই জুতা খুব কম মানুষ ব্যবহার করে। আরিয়ান আর মায়া একে অপরের দিকে তাকাল। তাদের মনে হল সত্য হয়তো আর খুব দূরে নেই, কিন্তু তারা জানত না সামনে আরও বড় ঝড় অপেক্ষা করেছে। পরদিন সকাল থেকেই পুরো গ্রামে একটাই আলোচনা, কে নষ্ট করল মায়ার মাছের খামার। তদন্ত কর্মকর্তা আবার খামারে এলেন। তিনি কর্মচারীদের একজন একজন করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। সবার বক্তব্যে প্রায় একই ছিল, নাম সোহেল, বারবার কথা বদলাচ্ছিল। এতে তদন্ত কর্মকর্তার সন্দেহ আরও বেড়ে গেল। ঠিক তখনই গ্রামের এক কিশোর এসে বলল, স্যার, ঘটনার রাতে আমি খামারের পেছনের রাস্তা দিয়ে একটা কালো মাইক্রোবাস যেতে দেখেছি। পুলিশ সঙ্গে সঙ্গে আশপাশের সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করল। এদিকে আরিয়ান বুঝতে পারল, শুধু তদন্তের ওপর ভরসা করলে হবে না। সে নিজেও তথ্য সংগ্রহ শুরু করল। শহরে তার এক বন্ধুর সাহায্যে জানা গেল, ঘটনার আগের দিন রাশেদের কয়েকজন লোক প্রচুর পরিমাণে একটি বিষাক্ত রাসায়নিক কিনেছিল, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা সম্ভব নয়। সন্ধ্যায় মায়া খামারের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। তার বাবা ধীরে ধীরে এসে বললেন, মা, মনে আছে একদিন এই জায়গায় মাত্র একটি ছোট পুকুর ছিল। সবাই বলেছিল এত বড় স্বপ্ন দেখে লাভ নেই, কিন্তু তুই হাল ছাড়িসনি, আজও ছাড়বি না। মায়া বাবার হাত ধরে বলল, না বাবা, আমি শেষ পর্যন্ত লড়ব। ওদিকে রাশেদ নিজের অফিসে বসে হাসছিল। ওরা ভাবছে সত্য বের করে ফেলবে। এবার এমন চাল দেব যাতে সবাই ওদেরই দোষী ভাবে। সে তার লোকদের নতুন নির্দেশ দিল। পরদিন ভোরে আরও একটি ঘটনা ঘটল। খামারের গুদামে আগুন লেগে গেল। গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করল। ফায়ার সার্ভিস এসে অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেশিরভাগ খাদ্য ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেল। সাদা আকাশ, যেখানে প্রতিটি গল্প হৃদয় ছুঁয়ে যায়।
আর প্রতিটি শেষ আপনাকে নতুন কিছু অনুভব করতে শেখায়। ভালোবাসা, আবেগ আর জীবনের অসাধারণ গল্প দেখতে এখনই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তদন্ত কর্মকর্তা আগুনের স্থান পরীক্ষা করে বললেন, এটা স্বাভাবিক আগুন নয়, কেউ পরিকল্পনা করেই আগুন লাগিয়েছে। ঠিক সেই সময় পুলিশের কাছে একটি ফোন আসে। এক অজ্ঞাত ব্যক্তি জানায়, আগুন লাগানোর আগে সে রাশেদের ঘনিষ্ঠ একজন লোককে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে। পুলিশ সেই ব্যক্তিকে খুঁজতে বের হয়। এদিকে রাতে আরিয়ানের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে কল এলে। ওপাশ থেকে কর্কশ কণ্ঠে বলা হলো, তদন্ত বন্ধ করো, না হলে শুধু ব্যবসা নয়, নিজের সবচেয়ে প্রিয় মানুষকেও হারাবে। ফোন কেটে গেল। আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মায়াকে সব জানাল। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা যদি আজ ভয় পাই, তাহলে যারা আমাদের বিশ্বাস করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। দুজনেই সিদ্ধান্ত নিল, যত বড় বিপদেই আসুক, সত্য প্রকাশ না করে তারা থামবে না। কিন্তু তারা জানত না, তাদের খুব কাছের একজন মানুষ ইতিমধ্যেই শত্রুপক্ষের হয়ে কাজ করেছে। রাশেদ না, তার চেয়েও বড় কেউ। সবাই স্তব্ধ। কে? তদন্ত কর্মকর্তার কণ্ঠ কঠিন হয়ে উঠল। নাদিম ধীরে ধীরে বলল, খামারের ভেতরের একজন, যে সবার সামনে খুব ভালো মানুষ সেজে থাকে। মায়ার চোখ বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে খামারের সব কর্মচারীর দিকে তাকাল। আরিয়ানও বুঝতে পারল, শত্রু শুধু বাইরে নয়, ভেতরেও আছে। রাত নামতেই মায়া খামারের অফিসে একা বসে পুরনো ফাইল ঘাঁটছিল। হঠাৎ তার ফোনে একটি অচেনা মেসেজ এলো, তুমি যদি সত্যি জানতে চাও, কাল ভোরে নদীর ধারের পুরনো ঘাটে একা এসো। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফোনটা আরিয়ানকে দেখাল। আরিয়ান বলল, এটা ফাঁদও হতে পারে। মায়া দৃঢ় গলায় বলল, হতে পারে, কিন্তু যদি সেখানে সত্যি থাকে আমি যাব। আরিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাহলে আমি তোমার সঙ্গে যাব। পরদিন ভোরে তারা দুজনেই নদীর ধারের পুরনো ঘাটে পৌঁছাল। কুয়াশার ভেতর থেকে একজন ধীরে ধীরে এগিয়ে এল। তার মুখ দেখে মায়া আরিয়ান দুজনেই হতবাক হয়ে গেল, কারণ সে ছিল তাদেরই খুব কাছের একজন মানুষ। ভোরের কুয়াশায় নদীর ঘাট প্রায় দেখা যাচ্ছিল না। মায়া আর আরিয়ান সতর্ক পায়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একজন মানুষের অবয়ব স্পষ্ট হয়ে উঠল। লোকটিকে দেখে দুজনেই অবাক হয়ে গেল। সাদা আকাশ, যেখানে প্রতিটি গল্প হৃদয় ছুঁয়ে যায় আর প্রতিটি শেষ আপনাকে নতুন কিছু অনুভব করতে শেখায়। ভালোবাসা, আবেগ আর জীবনের অসাধারণ গল্প দেখতে এখনই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কাকা, আপনি? তিনি ছিলেন আব্দুল করিম, মায়ার বাবার বহু বছরের বন্ধু। ছোটবেলা থেকে তিনি মায়াকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। করিম কাকার চোখে মুখে আতঙ্ক। তিনি চারদিকে তাকিয়ে নিচু গলায় বললেন, তোমাদের হাতে বেশি সময় নেই, তোমাদের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। আরিয়ান বলল, সব খুলে বলুন। করিম কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাশেদ একা নয়, শহরের কয়েকজন বড় ব্যবসায়ীও তার সঙ্গে আছে। তারা তোমাদের খামার দখল করতে চায়, কারণ এই খামার চালু থাকলে তাদের কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি এতদিন কিছু বলেননি কেন? তিনি মাথা নিচু করে বললেন, আমার নাতিকে অপহরণের হুমকি দিয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক তখনই দূর থেকে কয়েকটি মোটরসাইকেলের শব্দ ভেসে এলো। করিম কাকা চিৎকার করে বললেন, পালাও, ওরা চলে এসেছে। মুহূর্তের মধ্যেই কয়েকজন মুখোশধারী লোক ঘাট ঘিরে ফেলল। একজন চিৎকার করে বলল, আজ আর কেউ বাঁচবে না। আরিয়ান দ্রুত মায়াকে আড়ালে সরিয়ে দিল। গ্রাম থেকে আসা কয়েকজন জেলে শব্দ শুনে দৌড়ে চলে এলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। এমন সময় পুলিশের সাইরেন শোনা গেল। তদন্ত কর্মকর্তা আগে থেকেই সন্দেহ করেছিলেন যে এটি একটি ফাঁদ হতে পারে।
তাই গোপনে পুলিশের একটি দল নদীর আশপাশে অবস্থান নিয়েছিল। পুলিশ এসে চারদিক ঘিরে ফেলল। একে টাকা দুর্বৃত্ত পালিয়ে গেলেও দুজনকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হল। গ্রেপ্তার হওয়া একজন ভয়ে সব স্বীকার করে বলল, রাশেদই আমাদের পাঠিয়েছে, খামার দখল করার জন্যই সব করা হয়েছে। এই স্বীকারোক্তির পর পুলিশ রাশেদের বাড়িতে অভিযান চালায়। তার অফিস থেকে বিষাক্ত রাসায়নিক কেনার রসিদ, খামারের নকশা, কর্মচারীদের ঘুষ দেওয়ার হিসাব এবং আরও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। সব প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়। কয়েক সপ্তাহের শুনানি শেষে আদালত রাশেদ এবং তার সহযোগীদের দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেন। রায়ের দিন পুরো গ্রাম আদালতের বাইরে দাঁড়িয়েছিল। মায়া নির্বে আকাশের দিকে তাকিয়ে বলল। আরিয়ান মায়ার হাত ধরে হাসল। যে নদীর ঘাটে একদিন তাদের প্রথম পরিচয় হয়েছিল, সেই ঘাটেই এবার গ্রামের শত শত মানুষকে নিয়ে আনন্দ উৎসব হল। মায়া ঘোষণা দিল, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে এখন থেকে গরিব পরিবারের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনা খরচে মাছ চাষ ও ব্যবসা শেখার সুযোগ পাবে। মানুষ হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানাল। সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সময় মায়া আর আরিয়ান নদীর পাড়ে পাশাপাশি দাঁড়িয়েছিল। আরিয়ান মৃদু হেসে বলল, মনে আছে প্রথম দিন আমি শুধু মাছ কিনতে এসেছিলাম? মায়া হেসে উত্তর দিল, আর আজ সেই মাছের হাটেই আমাদের জীবন বদলে দিয়েছে। দুজনেই নদীর শান্ত জলের দিকে তাকিয়ে রইল। তাদের ভালোবাসা প্রমাণ করল, পরিশ্রম, সততা আর বিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্রই মানুষের স্বপ্নকে হারাতে পারে না। সাদা আকাশ, সাদা আকাশ, যেখানে প্রতিটি গল্প হৃদয়ের গভীরে গিয়ে ছুঁয়ে যায়। প্রিয় দর্শক, সাদা আকাশে আপনাকে আন্তরিক স্বাগতম। এখানে আপনি পাবেন ভালোবাসা, আবেগ, ত্যাগ, সংগ্রাম, পারিবারিক সম্পর্ক, জীবন বদলে দেওয়া ঘটনা এবং শিক্ষণীয় গল্পের এক অনন্য জগৎ। প্রতিটি গল্প এমনভাবে সাজানো যাতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার আগ্রহ অটুট থাকে। আপনি যদি এমন গল্প পছন্দ করেন যা কখনো আপনাকে হাসাবে, কখনো চোখ ভিজিয়ে দেবে, আবার কখনো নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে, তাহলে সাদা আকাশ আপনার জন্যই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি গল্পের শেষেই থাকে এমন একটি শিক্ষা যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন আরও হৃদয়স্পর্শী গল্প সবার আগে দেখতে এখনই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সাদা আকাশ শুধু গল্প নয়, অনুভূতির এক নতুন ঠিকানা।